বিসিবিতে আসলে অনেক এর আগে আমরা জানি যে কিছু আর্থিক দুর্নীতির কথা আমরা শুনেছি। এখন মূল চ্যালেঞ্জ কি সেটা একটু শুনবো। বিসিবি নিয়ে আপনাদের পরিকল্পনা কি খুব সংক্ষেপে বলবেন। তার আগে একটি প্রশ্ন অনেকের মাঝে আছে, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কি ফিরে আসবে কিনা, আপনাদের চিন্তা কি? সাকিব আল হাসান ফেরত আসবে কিনা এটা কিন্তু কোনো বিসিবি ডিসিশন না। হ্যাঁ, বর্তমান যে সিনারিও এটা কিন্তু ক্রিকেটের কারণে হয়নি অথবা বিসিবির কারণে হয়, এটা একটা রাজনৈতিক আইডেন্টিটির কারণে হয়েছে এবং এখানে জনগণের একটা ক্ষোভের কিন্তু একটা জায়গা আছে। এটাকে আপনার আমলে নিতে হবে, এটাকে আপনার এত সহজভাবে নেওয়ার কোনো কোনো উপায় নেই। কিন্তু কাজে এটা ইজ নট বিসিবি ডিসিশন। এটা অনেক ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের মানুষের জনগণের ডিসিশন। কিভাবে হবে এটা নিয়ে কি ভোট হবে কোনো? না, সেটা আমি বলা খুব ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক এটা ডিসিশন আর সহজ না। হ্যাঁ, সাকিবের বাংলাদেশের ক্রিকেটের যে অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স বাংলাদেশ এভার প্রডিউস, নো ডাউট। কিন্তু রাজনৈতিক অ্যাফিলিয়েশন এবং তার যে পজিশনিংয়ের কারণে মানুষ আমাদের খুব কাজ করছে এবং যেটা আমরা বলছি মানুষের যে এখন চিন্তা ভাবনা এবং তাদের যে ওপিনিয়ন এটাকে তাদের মূল্য দিতে হবে। কাজেই এখানে বিসিবি তেমন কিছু করার নেই। মানে পুরো বিষয়টা কিন্তু একটা রাজনৈতিক আইডেন্টিটির কারণে হয়েছে এবং তার পজিশনের কারণে হয়েছে। কিন্তু সো এটা একটা মানে খুবই আমি বলবো কোনো ইজি ইস্যু না, বাট এটাকে এভাবে দেখাটা মনে হয় বেটার। আচ্ছা, ইজি ইস্যু না, ঠিক আছে। আমরা সংক্ষেপে একটু শুনবো রাজকুজ্জামান রতন এবং আলাউদ্দিনের কথাও আমরা শুনবো। তার আগে একটু আমি শুনতে চাই যে বিসিবি নিয়ে আমরা সংসদেও আলোচনা দেখেছি এবং এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি একটি মন্তব্যই করেছেন যে বিসিবিতে এটা বাবার দোয়া, ক্রিকেট বোর্ড এরকম একটা কথা বলেছে। তো আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? দেখেন, আমি তো আমার বাবার সন্তান, তো ডিনাই করার কোনো উপায় নাই। আমি যখন গত 17 বছর নির্যাতিত হয়েছি, নিগৃহীত হয়েছি, আমার বাসায় রেড পড়েছে, আমি ওনার সন্তান হিসেবে এটা সহ্য করেছি। অত্যাচার সহ্য আমি না, আমার পরিবার সহ্য করেছে, আমরা সকলে সহ্য করেছি। ঠিক আছে, তখন তো কেউ কিছু বলেননি আমি ওনার সন্তান হিসেবে। ঠিক আছে, বর্তমানে যখন আমি আজকে রাজনীতি করি, আজকে 13-14 বছর মাঠে রাজনীতিই করি, 13-14 বছর, এবং ক্রীড়া সংগঠনের সাথে পিছন থেকে কাজ করে যাওয়ার আমার কিন্তু অভিজ্ঞতা আছে অনেক বছর। গত 17 বছর কিন্তু কোনো ক্লাবের সাথে ওপেনলি কাজ করার আমাদের সুযোগ ছিল না, কারণ আমি আপনার জানেন রাজনৈতিক অবস্থা কী ছিল। আমি যদি কোনো সংগঠনের সাথে, ক্রীড়া সংগঠনের সাথে যদি আমার সম্পৃক্ত থাকতাম, হয়তো বা ক্লাবটা বন্ধ হয়েছে, তো তারা কাজই করতে পারতো না। কাজেই এটা ডিফারেন্ট সিনারিও। এখন বর্তমানে কিন্তু আমরা নির্বাচন করে এসেছি, নির্বাচিত হয়ে এসেছি, এবং যেটা এটা একমাত্র কিন্তু আমি রেসপন্স করতে আমার কাজের মাধ্যমে। ঠিক আছে, এবং বিসিবি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। বিসিবি আগে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। সেটা একটু শুনি খুব সংক্ষেপে যদি বলেন। মূল জিনিসটা দেখেন, প্রথমে আমাদের রিয়েলাইজ করতে হবে বিসিবি জাস্ট এ ক্রিকেট বোর্ড। আমাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা, সুপারস্টার, তারাই মূল। বিসিবি ডিরেক্টর আসবে যাবে, ক্রিকেট থাকবে, ক্রিকেটাররা থাকবে। সো আমার কিন্তু ওইখানে বিনিয়োগটা করতে হবে, সবার আগে ইনভেস্টমেন্ট করতে হবে, রিইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি খেলোয়াড়দের পিছনে বিনিয়োগ না করেন, ফ্যাসিলিটিসে বিনিয়োগ না করেন, অবকাঠামোতে বিনিয়োগ না করেন, আপনি যদি লিগগুলোকে চালু না করেন, তাহলে কিন্তু খেলোয়াড় তৈরি পাইপলাইন আর থাকবে না। কাজে আমাদের তাদের পিছনে বিনিয়োগ করতে হবে, আমাদের ওই মাইন্ডসেটে যেতে হবে। আগে যেটা মাইন্ডসেট ছিল, আপনি যদি দেখেন বিগত ফ্যাসিস্ট আমলে, মানে বোর্ড ডিরেক্টর হওয়া হচ্ছে একটা বিশাল বড় জিনিস। হ্যাঁ, এবং এটা আইডেন্টিটি, কাজ করি বা না করি, এই মাইন্ডসেটে তাদের বেরিয়ে আসতে হবে। বোর্ড ডিরেক্টর, আমি বলি অনেকে এটা মাইন্ড করতে পারেন, বোর্ড ডিরেক্টরস আর নোবডি। আমরা আসছি এখানে ক্রিকেটে সার্ভ করতে, প্লেয়ারদেরকে সার্ভ করতে, তাদেরকে ফ্যাসিলিটেট করতে। বিসিবির কাজ কিন্তু ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, আর কিছু না। খেলছে মাঠে কিন্তু আমাদের প্লেয়ার। আজকে আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা জিতেছি, আমার আজকে থার্ড খেলাতে হেরেছি, কিন্তু গত দুটো খেলা কিন্তু আমরা সিরিজ জিতে গিয়েছি। আমাদের মেয়েরা কিন্তু নেদারল্যান্ডস জিতেছে। দে আর দ্য স্টার্স, এটা সবাই বুঝতে হবে এবং তাদের পিছনে আমাদের বিনিয়োগ করতে হবে। এবং বিসিবির যে পরিমাণ রিসোর্স আছে, ফান্ড আছে, আপনারা অনেকেই শুনেন বিসিবির অনেক ফান্ড আছে, রিসোর্স, ইটস কারেক্ট, কিন্তু এটা আজ পর্যন্ত কখনোই প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করা হয়নি। এটা আপনি যখন তাদের পিছনে বিনিয়োগ করবেন, দেন তারা বেটার পারফর্ম করবে। এটা এই বিনিয়োগটা কি ডিসেন্ট্রালাইজড ভাবে হবে কিনা? কারণ আমরা সবসময় দেখেছি খুব শহর পুরো বাংলাদেশেই ছড়িয়ে দিতে হবে। আমরা এখন ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে নেমেছে আবার, যেটা গত বছর হয়নি। জেলা বিভাগে আমরা ক্রিকেট নিয়ে কাজ করছি, লিগগুলোকে আমরা নামানো যায় মাঠে, এবং আমরা কিন্তু এখন বেসিক্যালি অবকাঠামোতে ইনভেস্ট করবো, প্লেয়ারদের যেটা প্লেয়ারদেরকে সহযোগিতা করবে। আমরা কিন্তু আমাদের সেকেন্ড বোর্ড মিটিং দেখেছেন, আমরা কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, বোধ নারী এবং পুরুষ। নারী ক্ষমতায়নের কথা বলছেন, নারী এবং পুরুষ দুজনের বেতন বাড়ানো হয়েছে। কারণ আমাদের কথা হলো কি, প্লেয়ার তারা কিন্তু জীবনে একটা অনেক বড় সময় স্যাক্রিফাইস করে দেয় ক্রিকেটের পিছনে, এবং একজন মানুষ সারা জীবন ক্রিকেট খেলে না, সে কিন্তু রিটায়ারমেন্টে যায়। সেই সময়টাতে যে সে যদি তার জীবিকা নির্বাহ করতে না পারে, জীবন খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, আপনারা ট্যালেন্ট হান্ট করবেন কিনা? কারণ এর আগে আমরা দেখেছি যে কারা খেলবে না খেলবে সেটার পেছনেও অনেক কিছু কাজ করেছে। না, এখন যেটা হয়েছে যে বিসিবি, যেটা বললাম, বোর্ডের কাজ হচ্ছে ক্রিকেটে ফ্যাসিলিটেট করা, কারা খেলবেন কারা খেলবেন এটা সিলেক্টররা ডিসাইড করবেন। নতুন করে আপনারা ট্যালেন্ট হান্ট করবেন কিনা কান্ট্রি? আমরা অনেক ধরনের প্রোগ্রাম হাতে দিব। এখন আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে কি, জেলা এবং বিভাগ লেভেলে আবার ক্রিকেটগুলো শুরু করা, লিগগুলো চালু করা, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন লিগগুলো চালু করা, খেলা মাঠে করাতে হবে।
যত বেশি খেলা হবে তত বেশি পাইপলাইন থেকে আমরা প্লেয়ারকে পাবো।